আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি তোমাদের বিজ্ঞান যে বইটা আছে ওই বইয়ের অষ্টম অধ্যায় মিশ্রণ এই অধ্যায়টা নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসে এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো তোমাদের অষ্টম অধ্যায়, সেটা হচ্ছে মিশ্রণ। তো মিশ্রণটা কি? আমরা কিন্তু দৈনন্দিন জীবনে অবশ্যই মিশ্রণের বিষয়টার সাথে ওতপ্রোতভাবে জড়িত, বা এটা আমাদের একটা পরিচিত শব্দ। আমরা যদি কোনো কিছুর একটা শরবত তৈরি করি তাহলে কিন্তু আমাদের মিশ্রণ এই বিষয়টা কিন্তু আমাদের ওর মাঝে চলে আসে। তার মানে মিশ্রণ এটা বিজ্ঞানের কিন্তু সহজ ভাষায় আমাদের দৈনন্দিন জীবনে প্রচলিত একটা বিষয়। তো এটা একটু ভালোভাবে এক্সপ্লেন করে দিই। তো প্রথমে দেখো এখানে কি বলা হয়েছে, সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা নানা রকম জিনিস কিন্তু ব্যবহার করে থাকি। এটা তো আমরা জানি যে দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য আমরা নানা রকম জিনিস কিন্তু ব্যবহার করে থাকি। তো এদের কোনোটি বিশুদ্ধ আছে, আবার কোনোটি হচ্ছে মিশ্রণ। তো মিশ্রণের মধ্যে আবার কোনোটি দ্রবণ, কোনোটি সাসপেনশন, আর কোনটি কলয়েড, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তার মানে এই দ্রবণ কিন্তু দ্রবণের যে মিশ্রণটা আছে এটা কিন্তু তিন প্রকারের হয়। প্রথমত হচ্ছে, এটা দেখো ভালোভাবে খেয়াল করো, প্রথমত বলেছে যে কোনোটি দ্রবণ, আবার কোনোটি সাসপেনশন, 3 নম্বরে আরেকটা কথা বলেছে যে কোনোটি কলয়েড। তার মানে একটা মিশ্রণ কিন্তু প্রধানত এই তিন ভাগে বিভক্ত হয়: দ্রবণ, সাসপেনশন এবং কলয়েড। তো নিচে এই তিন রকম বিষয়টাই কিন্তু আমরা আলোচনা করে দেখবো। এখানে কিন্তু কিছু ছবি দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা ল্যাবরেটরি পিকচার, সেটা হচ্ছে ল্যাবরেটরিতে কীভাবে মিশ্রণ প্রস্তুত করা হয় সেটা। তো এরপর দেখো যে এই অধ্যায় শেষে আমরা কি সম্পর্কে জানতে পারবো। প্রথমত মিশ্রণ এবং দ্রবণের সম্পর্ক কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো এই অধ্যায় থেকে, এটা একটা। এরপর আছে হচ্ছে বিভিন্ন প্রকারের দ্রবণের মধ্যে পার্থক্য করতে পারবো। 3-এ আছে হচ্ছে পানি এবং কঠিন পদার্থ দিয়ে বিভিন্ন প্রকারের দ্রবণ কিন্তু আমরা প্রস্তুত করতে পারবো। 4 নম্বর দেখো যে দ্রবণ তাপমাত্রার প্রভাব কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। এরকম অনেক অনেক বিষয় আছে যেগুলো আমরা এই অধ্যায় ভালোভাবে পড়লে কিন্তু বুঝতে পারবো। প্রথমে দেখো পার্ট 1-এ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিশ্রণ এবং হচ্ছে দ্রবণ। তো মিশ্রণ আর দ্রবণ আসলে কি সেটা একটু ভালো করে দেখে নিই। প্রথমত দেখো যে আমরা সকলেই কিন্তু চিনির শরবত ও ঝালমুড়ির সাথে কম বেশি পরিচিত। গ্লাসে বা জগে পানি নিয়ে তাতে কিছু চিনি ঢেলে চামচ দিয়ে নাড়া দিলেই কিন্তু চিনির শরবত তৈরি হয়ে যায়। আর ঝালমুড়ি বানাতে কি করতে হয়, যে কিছু মুড়ি নিয়ে তাদের চানাচুর, কিছু পেঁয়াজ কুচি, মরিচের কুচি, টমেটো ইত্যাদি ভালোভাবে মিশাতে হয়। চিনি, শরবত ও ঝালমুড়ি উভয়ের ক্ষেত্রে কিন্তু একের অধিক উপাদান একসাথে মেশানো হয়েছে। কিন্তু দেখো যে এরকম একের অধিক বিভিন্ন উপাদান সংমিশ্রণে যেটা পাওয়া যায় সেটা কিন্তু মিশ্রণ, অর্থাৎ একের অধিক বিভিন্ন উপাদানের সংমিশ্রণে যা পাওয়া যায় সেটাকে কি বলা হয়, আমরা মিশ্রণ বলি। তো এই উপাদানগুলো মিশ্রিত থাকলেও ক্ষুদ্র স্কেলে তাদের কাজগুলো কিন্তু পৃথক পৃথকভাবে অবস্থান করে। এখানে একটা চিত্র দেখানো হয়েছে, সেটা হচ্ছে কিভাবে আমরা একটা দ্রবণ তৈরি করতে পারি সেই বিষয় সম্পর্কে। তো এরপর দেখো যে চিনিকে আলাদা করে দেখতে পাচ্ছ কিনা, এই যে একটা চিত্র দেখানো হয়েছে, এই চিত্রে তোমাদের দ্রবণের যে এক্সপেরিমেন্টটা আছে ওইটা বিষয়ে সুন্দরভাবে উল্লেখ করেছে। তো প্রথমে দেখো যে একটা দ্রবণ তৈরির কথা বলা হয়েছে। তো দ্রবণটা কিভাবে তৈরি হয়, এখানে কিছু চিনি আছে এবং এখানে হচ্ছে 1 গ্লাস পানি আছে, এবং হচ্ছে যে সেই পানিতে কিছু পরিমাণে চিনি দিয়ে সেই পানিটা হচ্ছে যে নাড়া দিলে কিন্তু সেখানে শরবত তৈরি হয়ে যাবে। তো এরপরে কি ঘটনা ঘটবে সেটা দেখো যে চিনিকে কি আলাদা করে দেখতে পাচ্ছ কিনা। আলাদা করে কিন্তু চিনিকে দেখা যায় না। এর কারণ কি? কারণ চিনি পানিতে দ্রবীভূত হয়ে যায়। এরকমভাবে যদি কোনো কিছু দ্রবীভূত হয়ে যায় সেটা কিন্তু হচ্ছে একটা দ্রবণ তৈরি করে। আর প্রতিটি ভাগ কি একই রকমের মিষ্টি? হ্যাঁ, প্রতিটি ভাগ একই রকমের মিষ্টি। কারণ হলো যে চিনির শরবতের যে শরবতে চিনির কণাগুলো কি হয়েছে, যে পানির সবখানে সুষম বা সমানভাবে কিন্তু বিন্যস্ত হয়ে আছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে এটা হচ্ছে যে কি, এটা এক ধরনের সমসত্ব মিশ্রণ, এই জন্য এটা কিন্তু হয়েছে। আর তার মানে সমসত্ব মিশ্রণের এই যে কথাটা বলেছে, যে সমসত্ব মিশ্রণকে জানা বা সমসত্ব মিশ্রণ বলতে কি বোঝায়, এই বিষয়টা তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে। যে সমসত্ব মিশ্রণ বলতে আসলে এইটাই বোঝায় যে যেখানে যেই হচ্ছে দ্রব্য তোমরা মিশ করছো, দ্রবণের দ্রাবকের মধ্যে যে দ্রব্যটা মিশ করা হয় সেই দ্রব্যটা দ্রাবকের সাথে একদম পুরোপুরিভাবে মিশে যায়, এবং যার ফলে দ্রব্যকে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু আর দেখা যায় না। তো এটাই কিন্তু সমসত্ব মিশ্রণ। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ, যেখানে দ্রব্য যখন দ্রাবকের সাথে মিশ করা হয় বা মেশানো হয় তখন কিন্তু দ্রব্য পুরো দ্রাবকের সাথে মিশে যায় না, অর্থাৎ কিছু পরিমাণে দ্রব্য কিন্তু অধক্ষিপ্ত হয়ে থাকে বা নিচে পড়ে থাকে। তো সেই ধরনের দ্রবণকে কিন্তু অসমসত্ব মিশ্রণ বলা হয়। তো এরপর দেখো যে একটা দ্রবণ কিভাবে প্রস্তুত হয়। একটু আগে আমরা দ্রব্য এবং দ্রাবকের কথা কিন্তু বলেছি, যে দ্রব্য কি এবং দ্রাবক কি। তার মানে একটা মিশ্রণ তৈরি করার জন্য কিন্তু দ্রব্যেরও প্রয়োজন হয়, আবার হচ্ছে দ্রাবকেরও কিন্তু আলাদা আলাদাভাবে প্রয়োজন হয়। তার মানে দ্রব্য এবং দ্রাবক এই দুইটা কিন্তু মিশেই কিন্তু একটা দ্রবণ তৈরি করে। তো এটাই হচ্ছে দ্রবণের মূল যে সূত্রটা আছে সেটা। আর এখানে আরেকটা বিষয় দেখো যে দ্রব্য প্লাস দ্রাবক। তো তোমরা বলো তো চিনির শরবতে চিনি এবং পানির মধ্যে কোনটি বেশি এবং কোনটি কম থাকে? নিঃসন্দেহে পানির পরিমাণ বেশি থাকে আর চিনির পরিমাণটা কিন্তু কম থাকে। তো এখানে পানি চিনিকে দ্রবীভূত করেছে, আর চিনি পানিতে কিন্তু দ্রবীভূত হয়েছে। দ্রবণের সাধারণত যেটি বেশি পরিমাণে থাকে, অর্থাৎ দ্রবণের সাধারণত কি বলেছে, যেটি বেশি পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত করে তাকে বলা হয় দ্রাবক, আর যেটি কম পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত হয় তাকে বলা হয় দ্রব্য। অর্থাৎ যে দ্রবীভূত হবে সেই দ্রব্য, আর যে দ্রবীভূত করে সেটা কিন্তু দ্রাবক। তো এরপর দেখো জলীয় দ্রবণের একটা কথা বলেছে। জলীয় দ্রবণ বলতে কি বোঝায়, যে উপরে দেওয়া চিনির শরবতের মতো জলীয় দ্রবণে পানি দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। সকল দ্রবণের ক্ষেত্রেই কিন্তু দ্রাবক যে পানি হতে হবে সেটা
সেটা কিন্তু না। তার মানে পানি ছাড়াও অন্যান্য তরল পদার্থ কিন্তু দ্রাবক হতে পারে। পানি ছাড়াও বিভিন্ন রকমের এই যে দেখো রাসায়নিক বস্তু যেমন হচ্ছে অ্যাসিটন, স্পিরিট, ইথারও কিন্তু দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। এরপর দেখো দ্রবণের কিছু ঘনমাত্রার বিষয় এখানে উল্লেখ করেছে যে আসলে পাতলা এবং ঘন দ্রবণ। আমরা যদি দ্রাবকের মধ্যে অল্প পরিমাণে দ্রব্য যোগ করি তাহলে কিন্তু এটা পাতলা এক ধরনের দ্রবণ তৈরি হবে, কিন্তু আমরা যদি দ্রাবকের মধ্যে অধিক বা অনেক বেশি পরিমাণে দ্রব্য যোগ করি তাহলে এটা কিন্তু ঘন দ্রবণ তৈরি করবে। তো এটাই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের বিষয়টা উল্লেখ করে দেওয়া হয়েছে। এগুলো তোমরা একটু করে নিজেদের মতো করে দেখে নেবে। যেমন এই যে এখানে রঙিন দ্রবণ তৈরি করার জন্য এখানে কি করা হয়েছে, পদ্ধতি হচ্ছে 3টি পরিষ্কার টেস্ট টিউব নাও। 3টা পরিষ্কার তোমাদের টেস্ট টিউব নিতে হবে। এরপর যখন 3টা টেস্ট টিউব নেওয়া হবে তখন তারপর কি করবে যে টেস্ট টিউবের ধারকে পরপর সাজিয়ে রাখো। প্রতিটি টেস্ট টিউবে মাপচং দিয়ে মেপে 5 মিলিমিটার করে পানি নাও। প্রথমে যে টেস্ট টিউবটি 1 চামচ, দ্বিতীয় টেস্ট টিউবে 2 চামচ এবং অপরটিতে 3 চামচ তুতে যোগ করো। মানে প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা পরিমাণে তুতে যোগ করা হচ্ছে। তো এরপর দেখো তুতের দানাগুলো পুরোপুরি পানিতে দ্রবীভূত না হওয়া পর্যন্ত ভালোভাবে ঝাঁকাতে হবে এবং টেস্টি টিউব ধারকে যার যার জায়গার মতো আগের মতো সাজিয়ে রাখো। এখানে দেখো একটা বিষয় যে এই চিত্রে দেখানো হয়েছে, এই চিত্রটাকে এতক্ষণ ধরে এক্সপ্লেন করা হয়েছে, সেটা হচ্ছে এই রঙিন দ্রবণ প্রস্তুত। তো যেখানে অধিক পরিমাণে তুতে অর্থাৎ 3 নম্বর পাত্রে যে অধিক পরিমাণে তুতে যোগ করা হয়েছে এখানে অবশ্যই তুলনামূলকভাবে একটু ঘন দ্রবণ তৈরি হবে। আর প্রথম পাত্রে অল্প পরিমাণে তুতে যোগ করার ফলে এখানে কিন্তু তুলনামূলক কম পাতলা, মানে এখানে একটু হালকা বা হচ্ছে পাতলা এক ধরনের দ্রবণ তৈরি হবে। তো এটাই হচ্ছে ঘন দ্রবণ এবং হচ্ছে পাতলা দ্রবণ তৈরি করার একটা পদ্ধতি। এখানে একটু ভালো করে পড়ে দেখো, এখানে পড়লে তোমরা এই বিষয়গুলো জানতে পারবে। প্রথমে দেখো যে তোমরা সব দ্রবণগুলোকে সমান নীল দেখতে পাচ্ছ না, কারণ যেটিতে সবচেয়ে কম পরিমাণে দুধ যোগ করা হয়েছে সেটি সবচেয়ে কম নীল দেখাচ্ছে, কারণ এটি হালকা দ্রবণ। আর যেটাতে সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে দুধে যোগ করা হয়েছে সেটাতে বেশি গাঢ় নীল দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে গাঢ় দ্রবণ। এরপর দেখো দেখানো হয়েছে সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ বলতে কি বোঝায়। একটু আগে দেখলাম যে দ্রবণের মধ্যে দ্রবকে সম্পূর্ণভাবে দ্রবীভূত করতে পারে সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আর যে দ্রবণের মধ্যে দ্রবকে সম্পূর্ণরূপে দ্রবীভূত করতে পারে না সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। তার মানে এটাই হলো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্রবণের উদাহরণ বা হচ্ছে যে কাকে বলে সেই বিষয়টা। দ্রবণীয়তা বলতে কি বোঝায় এটা একটু ভালোভাবে আলোচনা করব। দ্রবণীয়তা একটু ভালোভাবে খেয়াল করো যে দ্রবণীয়তা বলতে আসলে কি বোঝায়। তো তোমরা উপরের অনুচ্ছেদে সম্পৃক্ত দ্রবণ কি তা জানলে। আমরা তো অবশ্যই দেখলাম যে সম্পৃক্ত দ্রবণ আসলে কী বা কীরকম কাজ করে সেটা সম্পর্কে জানলাম। এরপর দেখো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক নিয়ে কোনো দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ যদি আমরা তৈরি করতে চাই বা যদি তৈরি করতে হয় তাহলে কি করতে হবে, যে গ্রাম দ্রব্যের প্রয়োজন হয়। এখানে বলেছে যে 100 গ্রাম দ্রাবক নিয়ে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যত গ্রাম দ্রব্যের প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রব্যের দ্রবণীয়তা বলে। মানে এখানে কিন্তু পরীক্ষায় আসতে পারে যে দ্রবণীয়তা বলতে কি বোঝো, তাহলে এখান থেকে কিন্তু উল্লেখ করে দিতে হবে। তো এরপর আছে দেখো যে পরীক্ষা করে দেখা গেছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানি সর্বোচ্চ 36 গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে যে লবণের দ্রবণীয়তা সেটা কিন্তু হচ্ছে 36। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। এরপর আছে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনির দ্রবণীয়তা হচ্ছে 211.4, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানি সর্বোচ্চ 211.4 গ্রাম চিনি দ্রবীভূত করতে পারে। এরপর দেখো তরল দ্রবণ। একটু আগে তো আমরা দেখলাম যে হচ্ছে তরল পদার্থের সাথে অন্য রকমের পদার্থগুলো মিক্স করে কিন্তু দ্রবণ তৈরি করা হয়েছে বা মিশ্রিত করে। কিন্তু এখন দেখো এটা হচ্ছে তরল দ্রবণ কিভাবে তৈরি হয়। তো একটা তরল দ্রবণ তৈরি হওয়ার যে সকল শর্ত রয়েছে বা কিভাবে তৈরি হয় সেটা দেখো, যে যেসব দ্রবণে দ্রাবক হিসেবে তরল পদার্থ বা দ্রব হিসেবে কঠিন পদার্থ ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় তরল কঠিন দ্রবণ। মানে এখানে বলেছে যে দ্রাবক হিসেবে তরল পদার্থ ব্যবহৃত হবে এবং হচ্ছে যে দ্রব হিসেবে কঠিন পদার্থ ব্যবহৃত হবে। তার মানে দ্রাবক হিসেবে তরল এবং হচ্ছে দ্রব হিসেবে কঠিন পদার্থ ব্যবহৃত হবে, সেটাকে বলা হয় তরল কঠিন দ্রবণ। আর যদি এমন হয় যে দ্রব এবং দ্রাবক উভয় যদি তরল পদার্থ হয় তাহলে কি হবে, সেটা কিন্তু তরল দ্রবণ বলা হয় সেটাকে। আমরা 1 গ্লাস পানি নিই, তাতে যদি 1 চামচ লেবুর রস যোগ করা হয়, অর্থাৎ 1 গ্লাস পানি ওটাও কিন্তু একটা তরল পদার্থ দ্রাবক, এবং 1 চামচ লেবুর রস যেটা যোগ করেছি সেটা তুলনামূলক কম থাকে, তার মানে ওটা হচ্ছে দ্রব। এবং এই যোগ করার ফলে যেই হচ্ছে শরবতটা তৈরি হবে সেটা কিন্তু একটা তরল দ্রবণ, অর্থাৎ লেবুর শরবতের এই দ্রবণটা কিন্তু তরল দ্রবণ। একইভাবে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড ও পানি দিয়েও কিন্তু এই তরল দ্রবণ কিন্তু তৈরি করা যায়। এরপর দেখো তরল গ্যাস দ্রবণ বলতে কি বোঝায়। এবার আমরা কিছু দ্রবণ দেখি যেখানে দ্রাবক হচ্ছে তরল পদার্থ আর দ্রব হচ্ছে গ্যাসীয় পদার্থ। এটা কীরকম হয়, যে কোমল পানির, যেমন কোকাকোলা, 7 আপ আমরা সবাই চিনি। তো এই সমস্ত কোমল পানির ভেতরে কিন্তু বোতল খোলার সাথে সাথে এক ধরনের হিস করে বুদবুদ শব্দ বের হয়। এটা তো আমরা সবাই কম বেশি এই শব্দের সাথে পরিচিত আছি। তো এটা কেন হয়, এই হিস করে শব্দ হয়ে যে বুদবুদ আকারে গ্যাস পদার্থ বের হয়, এই গ্যাসীয় পদার্থ হলো কার্বন ডাই অক্সাইড, যা পানীয়র মধ্যে দ্রবীভূত অবস্থায় ছিল। অর্থাৎ কোমল পানীয় গুলোকে আমরা তরল গ্যাস দ্রবণ বলতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ উদাহরণ।
এটা একটা বিশাল মানে বিশেষ একটা পদ্ধতির মাধ্যমে কিন্তু তরল পদার্থগুলোর মধ্যে গ্যাসীয় পদার্থগুলো কিন্তু যোগ করা হয় বা মিশ্রণ করা হয়। এটা একটা সায়েন্টিফিক পদ্ধতি। এরপর দেখো দ্রবণে কিছু তাপের প্রভাব রয়েছে। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল নিজেদের মতো করে নেবে। এরপর দেখো সার্বজনীন দ্রাবক বলতে কি বোঝায়? তো দ্রবণে দ্রাবক সম্পর্কে তোমরা আগেই জেনেছো। সার্বজনীন দ্রাবক বলতে কি বোঝায়? এটি হবে এমন দ্রাবক যা সব দ্রবণ বা দ্রবীভূত পদার্থকে কি করতে পারে? দ্রবীভূত করতে পারে। এটাই বলেছে যে এটি হবে এমন একটা দ্রাবক যা সব রকমের পদার্থকে কিন্তু দ্রবীভূত করতে পারবে। এটি হচ্ছে সার্বজনীন দ্রাবক। এরকম কোনো দ্রাবক কি বাস্তবে পাওয়া সম্ভব? এটার সম্ভবত নয়। তবে অনেক রকমের পদার্থকে দ্রবীভূত করতে পারে এমন একটি দ্রাবক হচ্ছে আমাদের অতি পরিচিত পানি। পানি কিন্তু অনেক বেশি পরিমাণে পদার্থকে দ্রবীভূত করতে পারে। অর্থাৎ পানি হচ্ছে এখন পর্যন্ত পাওয়া একমাত্র সার্বজনীন দ্রাবক। তার মানে এখন যদি উল্লেখ করে যে সার্বজনীন দ্রাবকের একটা উদাহরণ দাও, সেখানে কিন্তু আমরা পানি এই উদাহরণটা দিতে পারবো। পানি একদিকে যেমন অসংখ্য অজৈব পদার্থকে যেমন ক্যালসিয়াম, কার্বনেট, সিলিকা ইত্যাদি দ্বারা দ্রবীভূত করতে পারে, তেমনি অন্যদিকে অনেক জৈব যৌগ যেমন স্পিরিট, অ্যাসিটন, অ্যাসিটিক অ্যাসিড ও গ্যাসীয় পদার্থকেও কিন্তু দ্রবীভূত করতে পারে। তার মানে এখান থেকে আমরা একটা বিষয় জানলাম যে বর্তমানে সার্বজনীন দ্রবক বলতে কোনো একটা পদার্থ এখনও তৈরি করা সম্ভব হয়নি বা আবিষ্কার করা সম্ভব হয়নি, কিন্তু পানি আমাদের অতি পরিচিত এমন একটা দ্রাবক যেটা কিন্তু অধিকাংশ পদার্থকে দ্রবীভূত করতে পারে। এই জন্য এটাকেই কিন্তু আমরা সার্বজনীন দ্রবক হিসেবে জানবো। তো এরপর দেখো যে সমসত্ব মিশ্রণ প্রস্তুত করতে কিভাবে সমসত্ব মিশ্রণ করতে হয় সেটাও তোমাদের প্র্যাকটিক্যাল। আবার অসমসত্ব মিশ্রণ পৃথকীকরণ এই বিষয়গুলো তোমরা পড়ে নেবে। এগুলো তোমাদের প্র্যাকটিক্যালের জন্য গুরুত্বপূর্ণ। এরপর আছে হচ্ছে পার্ট হচ্ছে 10 থেকে 12, সেটা হলো লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণ। এটাও হচ্ছে তোমাদের একটা কৌশল বা প্র্যাকটিক্যালের কাজ। সেটা হচ্ছে দেখো যে আমরা পূর্বের অনুচ্ছেদ বা পরিস্রাবন ও বাষ্পীভবনের মাধ্যমে পরিষ্কার লবণ প্রস্তুত প্রণালী দেখেছি। তো ওই প্রক্রিয়ায় প্রাপ্ত লবণ কিন্তু দানাদার ছিল না, ছিল লবণের স্তর যা মূলত অদানাদার লবণ। এখন আমরা লবণাক্ত পানি হতে দানাদার লবণ অর্থাৎ লবণের স্ফটিক প্রস্তুতকরণের কৌশল দেখাবো। এটা একটা গুরুত্বপূর্ণ কৌশল। এই কৌশলের মাধ্যমে কিন্তু সমুদ্রের পানি থেকে কিন্তু লবণ একদম হচ্ছে স্ফটিক আকারের লবণ কিন্তু আমরা পাই। অর্থাৎ সমুদ্রের পানি থেকে স্ফটিক আকারের লবণ যেই পদ্ধতিতে সংরক্ষণ করা হয় বা প্রস্তুত করা হয় সেটা কিন্তু এই পদ্ধতি। সেটাও তোমরা নিজেদের মতো করে দেখে নেবে। আবার এখানে আরও একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে কি যে লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুতকরণ। লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুতকরণের জন্য একটা গুরুত্বপূর্ণ যন্ত্রের প্রয়োজন হয় এবং এই গুরুত্বপূর্ণ যন্ত্রটির নাম হলো পাতন যন্ত্র, যেটা চিত্রে দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে পাতন যন্ত্র। তো এরপর আছে হচ্ছে আরও তোমাদের প্র্যাকটিক্যাল। এবার আছে সাসপেনশন এবং হচ্ছে কলয়েডের মধ্যে কি পার্থক্য। এটা কিন্তু এই জিনিসটা তোমরা পড়লেই বুঝতে পারবে। যে দেখো মূলত এইটা তোমরা খেয়াল করো যে অসমসত্ব মিশ্রণে উপকরণগুলো খুব সহজেই চিহ্নিত করা যায় ও আলাদা করা যায়। সাসপেনশনের ক্ষেত্রে কিন্তু উপকরণগুলো চিহ্নিত করা গেলেও কিন্তু সহজে আলাদা করা যায় না। তো এটা একটা সাসপেনশনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে সাসপেনশনের ক্ষেত্রে উপকরণগুলো চিহ্নিত করা যায়, যে হচ্ছে যে সাসপেনশনে যেগুলো অদ্রবণীয় পদার্থ আছে অর্থাৎ যেগুলো দ্রবীভূত হয়নি সেগুলো কিন্তু উপরে ভাসমান অবস্থায় থাকে এবং ভাসমান অবস্থায় থাকলেও সেগুলোকে কিন্তু সহজে আলাদা করা যায় না। আর হচ্ছে দ্রবণের ক্ষেত্রে উপকরণগুলোকে চিহ্নিত করা যায় না, সহজে আলাদা করা যায় না। তো এটা হচ্ছে সাসপেনশন, অর্থাৎ এটা এমন এক ধরনের পদার্থ যেটা কিন্তু পানির সাথে বা কোনো একটা দ্রাবকের সাথে কিন্তু এটা দ্রবীভূত হয় না। তো এরপর আছে হচ্ছে কলয়েডও কিন্তু এমন এক ধরনের উপাদান বা হচ্ছে দ্রবণ যেখানে হচ্ছে দ্রবকে সম্পূর্ণরূপে দ্রবীভূত করতে পারে না, দ্রবগুলো উপরে ভাসমান অবস্থায় থাকে। তো এই যে দ্রবগুলো উপরে ভাসমান অবস্থায় আছে, এই দ্রবগুলো কিন্তু আমরা সাসপেনশনের ক্ষেত্রেও দেখলাম, কিন্তু কলয়েড কেন ভিন্ন সেটা কিন্তু এই লাইনে তোমরা বুঝতে পারবে। কারণ সাধারণতভাবে কলয়েডে বিদ্যমান যে ভাসমান কলাগুলো থাকে সেটার আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। আর যদি কণাগুলোর আকার 1 মাইক্রোমিটার বা তার বেশি হয় তখন এটি আর কলয়েড না, সেটা কিন্তু সাসপেনশনে পরিণত হয়। তার মানে এই লাইনের মাধ্যমে কিন্তু আমরা বুঝলাম একটা কলয়েড এবং একটা সাসপেনশনের মধ্যে কি পার্থক্য থাকে। তার মানে সাসপেনশন এবং কলয়েড উভয়েই কিন্তু দ্রবগুলো দ্রবীভূত না হয়ে ভাসমান অবস্থায় থাকে, কিন্তু কলয়েডে যে বিদ্যমান ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। আর হচ্ছে কণাগুলো যদি 1 মাইক্রোমিটারের বেশি হয়, সেটার হচ্ছে আকার মানে একটু বড় হয়, তখন সেটা আর কলয়েড না থেকে সেটা কিন্তু সাসপেনশনে পরিণত হয়। এখানে আরও একটা বিষয় আমি স্কিপ করেছি, সেটা হচ্ছে কলয়েডের একটা চিত্র দেখানো হয়েছে। এই চিত্রটা তোমরা ভালো করে দেখে নেবে। এটা হচ্ছে কলয়েডের চিত্র, যে কলয়েডটা আসলে কীরকম দেখায়। প্রত্যেকটা কণা কিন্তু 1 থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে থাকে। আর হচ্ছে যে যেটা আছে সাসপেনশন, সেটা কিন্তু প্রত্যেকটা কণা 1 মাইক্রোমিটারের অধিক হয়ে থাকে। এরপর দেখো এখানে কয়েকটা টপিক উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে এই অধ্যায়ে আমরা যা শিখলাম সেটা কিন্তু তোমরা নিজেদের মতো করে দেখে নেবে যে এই অধ্যায়ের পাঠ শেষে আমরা মূলত কী কী শিখলাম। তো এরপর আছে অনুশীলনীতে আছে শূন্যস্থান পূরণ, নৈবেত্তিক আছে। এখানে তোমাদের একটা নৈবেত্তিক আছে, সেটা তোমাদের আমি ধরে দিচ্ছি। সেটা হচ্ছে কি, প্রথমত দেখো যে কোনটি তরল তরল
গ্যাস দ্রবণ। কোনটি হচ্ছে তরল গ্যাস দ্রবণ? হ্যাঁ, তাহলে তরল গ্যাস দ্রবণ। আচ্ছা, এটা কিন্তু একটু আগে দেখে আসলাম। তরলের মধ্যে গ্যাসকে যে প্রক্রিয়াজাতকরণ হয়, অর্থাৎ এক ধরনের কোমল পানীয়, সেটা কিন্তু হচ্ছে যে তরল গ্যাস দ্রবণ। তার মানে এখানে অ্যান্সারটা হবে কোমল পানীয়। এরপর আছে কোনটি হচ্ছে কলয়েড। কলয়েড জাতীয় পদার্থ। এখানে কিন্তু উপরের যে কলয়েডের বিষয়ে দেখালাম, এই কলয়েডটা ভালোভাবে যদি তোমরা পড়ো, সেখানে কিন্তু অনেক উদাহরণ দেওয়া হয়েছে এবং সেখান থেকে তোমরা উদাহরণ পেয়ে যাবে। এরপর তোমরা সৃজনশীল প্রশ্ন নিজেদের মতো করে নেবে। মিশ্রণ কি, এবং এই 2 নম্বরে যেটা জ্ঞানমূলক আছে অসমসত্ব মিশ্রণ কি, এগুলো কিন্তু উদাহরণ করাইছি। অধ্যায় ভালো করে ক্লাসটা তোমরা করলে, এবং হচ্ছে যেগুলো লাইন তাকিয়ে দিলাম ওখান থেকে কিন্তু এগুলো প্রশ্ন এসেছে। মিশ্রণ কি সেটাও করাইছি, এবং হচ্ছে অসমসত্ব বা সমসত্ব মিশ্রণ বলতে কি বোঝায় আলাদা আলাদাভাবে কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি। তো এগুলো তোমরা গুরুত্বপূর্ণভাবে করে নেবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল। আজকে তোমাদের অষ্টম অধ্যায় মিশ্রণের এই ক্লাস নেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে আরও অন্য অধ্যায়ের ক্লাস নেওয়ার চেষ্টা করবো। তো দেখা হবে সেই ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।